পর্ব ২৪, একবিংশ শতক, সাম্প্রতিককাল, কলকাতা। শাওনের উপন্যাস। আগে যা লিখেছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে শাওন, আবার নতুন করে শুরু করেছে। পার্ক স্ট্রিট সেমেটারি থেকে ফিরে এসে সেদিন সন্ধ্যায় কি যে হলো তার, যতটুকু এগিয়েছিল অতীশ দীপঙ্করকে নিয়ে, চোখ বুলিয়ে মনে হলো স্রেফ একাডেমিক হয়ে গেছে। একে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে। অতীশের সময়ের পাশাপাশি তার নিজের সময়কে রাখা দরকার, এবং তৃতীয় আরও কোনো একটা সময়কাল, যেখান থেকে অতীশের চিহ্ন তখনও মিলিয়ে যায়নি, অথচ অতীশ নিরাপদ দূরত্বে আছেন, এমন একটা ওয়াচ টাওয়ার দরকার। 3টে সময় 3 সমান্তরাল নদীর মতো বইছে, আবার ওই 3টে নদীর দেখা হয়ে যাচ্ছে কোনো কোনো সময়ের চৌমাথায়। এরকম একটা আপাত উদ্ভট বিশৃঙ্খলা শাওনের মাথার ভেতর জট পাকাতে লাগলো, তাকে ক্লান্ত করল, ঘুম পাড়ালো ও নির্মমভাবে মাঝরাতে জাগিয়ে তুলতে লাগলো। অমিতায়ুধের সঙ্গে দেখা হলো আবার। ওর সঙ্গে কথা বলতে গিয়েই মনে হলো চিন্তার এই ঝিম ধরা সবুজ রহস্যময় গিঁটটাকে হীরের ছুরি দিয়ে কেটে ফেলা চলবে না। মনে হলো যেভাবে এসেছে ঠিক সেভাবেই একে লিখে ফেলতে হবে। অমিত বোধগয়া থেকে ফিরে এসেছে। সুমাত্রা থেকে দীপঙ্কর যে কাঠের তৈরি তারামূর্তি নিয়ে এসে বজ্রাসন বিহারে দান করেছিলেন, করুণ কুন্তল কথায় তার আভাস পেয়ে শাওনের কথাতেই বোধগয়া গিয়েছিল অমিত। কিন্তু মিউজিয়ামে কিচ্ছু পায়নি, আশেপাশেও না, শুধু ওখানকার পুরনো একজন লোকের কথায় সে এই ধারণা নিয়ে ফিরেছে, বোধগয়ার বজ্রাসন নয়, বিক্রমপুরেই নাকি আরেকটা বজ্রাসন নামে বিহার ছিল। সেখানেই দীপঙ্কর মূর্তিটি দান করেন। কিছুদিন বইপত্র ঘাঁটাঘাঁটি করে শাওনের মনে হলো কথাটা ঠিক, সকলেই এই ভুলটা করে, আর শাওনেরও ওই ভুলটাই হয়েছিল। আসলে বাংলাদেশের এই বজ্রাসন বিহার কোনো কারণে ধ্বংস হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল যোগেন্দ্রনাথ গুপ্তের বিক্রমপুরের ইতিহাস বইতে। শৈব্যা থেকে বেরোনো বইটার 2008-এর পর আর কোনো মুদ্রণ হয়নি। মূল্যবান গ্রন্থটির 114 পৃষ্ঠায় একটা লম্বা নোটের ভিতর বাজাসনের ঢিপি পাওয়া গেল। নান্না ও সুয়াপুর নামে 2টি গ্রাম আছে। এই 2 পল্লীর সন্ধিস্থলে একটি বড় রকমের বিহার ছিল। 300-400 বৎসরের মধ্যে এখানে কোনো বসবাস নাই। 1920 খ্রিস্টাব্দে স্বর্গীয় নিবারণ চন্দ্র দাস সেটেলমেন্ট অফিসার স্বরূপ এই অঞ্চলটি জারিপ করেন। তিনি বাজাসন বিহারের বড় ঢিবি খানিকটা খনন করাইয়াছিলেন ইত্যাদি। মনে হয় 1920-র পর আর বিশেষ কিছু অনুসন্ধান হয়নি। পরে দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গ বইতেও বাজাসনের রেফারেন্স পাওয়া গেল। অমিতায়ুধকে সেসব জানিয়েছেও শাওন। অমিতায়ুধ বলছে আবার যাবে বাংলাদেশ। অমিত মাঝে মাঝে আসে, ওর সব অভিজ্ঞতার কথা বলে শাওনকে। শপিং মলে কি একটা দেখেছিল হঠাৎ করে, যেন অনেক পুরনো যুগের একটা দৃশ্য। হ্যালুসিনেশন? কিন্তু অমিতের মতো শক্ত মনের ছেলে হ্যালুসিনেট করেছে কি করে হয়? তাছাড়া হ্যালুসিনেশন হলে এত ডিটেলসে মনে থাকে? নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাচ্ছে। কে একজন লামা এসেছে এক বৃদ্ধ ভিক্ষুর কাছে, দীপঙ্কর সম্পর্কে জানতে চাইছে। বৃদ্ধ ভিক্ষু অতীশের লেখা একটা পুঁথি তিব্বতী লামার হাতে দিল, আর তাকে অতীশের জন্মগ্রাম বজ্রযোগিনী যেতে বলল। অমিতায়ুধ তো এমনকি সেই তিব্বতী লামা আর বৃদ্ধ ভিক্ষুর নামটাম পর্যন্ত বলছে, চাগলো চাবা আর ভিক্ষু শ্রীভদ্র না কি যেন নাম। হ্যালুসিনেশন বলেই শেষ অবধি উড়িয়ে দিত শাওন।
যদি না ঠিক ওই নামের দুজন মানুষকে খুঁজে পেত সে ত্রয়োদশ শতকের ইতিহাসের পৃষ্ঠায়। চাকলুচাবা বলে সত্যি একজন তিব্বতী শ্রমণ এসেছিলেন মগধে। দেখা হয়েছিল এক বৃদ্ধ ভিক্ষুর সঙ্গে। আশ্চর্য, সেই বৃদ্ধ ভিক্ষুর নামও শ্রীভদ্র। তবে চাক এসেছিলেন নালন্দা ধ্বংসের বছর 20 পরে, অন্তত ইতিহাস তাই বলছে। 20 বছর এদিক ওদিক হতেই পারে, নালন্দাও ধ্বংস হতে পারে একাধিকবার। যাই হোক, হ্যালুসিনেশনের ব্যাপারটা ইন্টারেস্টিং। কিন্তু তার থেকেও বেশি ইন্টারেস্টিং লাগলো দুটো জিনিস। প্রথমটা, বজ্রযোগিনী গাঁয়ের অনঙ্গ দাস জমি চষতে চষতে যে পুঁথিটি পায়, যার থেকে অমিতায়ুত্বের গবেষণা শুরু হয়। নামহীন সেই পুঁথিতে উল্লেখিত একটি মন্তব্য: পাহাড়ের উপর আমি একটি রূপ দেখেছি। অন্য রূপ দুটি বজ্রযোগিনীতে সূতিকা গৃহের নিকট পাওয়া যাবে। পুঁথির মার্জিনে সংস্কৃতে এরকম ভাবের কথা লেখা ছিল। অমিতায়ুত আর্কিওলজিস্ট, তার ধারণা রূপ মানে এখানে কোনো মূর্তি। অনঙ্গ দাসের পাওয়া পুঁথির বাক্সে এরকম একটি মূর্তি তো ছিলই। অমিতের এই ধারণা আরও দৃঢ় হয়েছে বজ্রযোগিনী গ্রামে মোতালেব মিয়ার বাড়িতে সে একই রকম আর একটা মূর্তি খুঁজে পেয়েছে বলে। এখন সে তৃতীয় আর একটা মূর্তি খুঁজছে। মোতালেব মিয়ার বাড়িতে পাওয়া করুণ কুন্তল কথাতে বজ্রাসন বিহারে সেই মূর্তিটি পাওয়া যেতে পারে লেখা ছিল। সেই জন্যেই অমিত বোধগয়ায় গিয়েছিল, কিন্তু কিচ্ছু পায়নি। এখন আবার বিক্রমপুরে বাজাসনের ঢিপির কথা শুনে তার গবেষণার সূচিমুখ বাংলাদেশের দিকে ঘুরে গেছে। তবু অমিতায়ুধের গাইড সম্মুখ ঘোষের মতোই শাওনেরও মনে হয় এখানে রূপ মানে মূর্তি নয়। অতীশ তাঁর জীবনে হয়তো তারাদেবীর কোনো অলৌকিক রূপ দর্শন করেছিলেন। হয়তো সেই রূপ একান্তই অলৌকিক নয়, লৌকিক জীবন থেকেই উঠে এসেছিল তার আধার। হয়তো ইহজাগতিক কোনো নারীর ভিতরেই তিনি দেখেছিলেন অতীন্দ্রিয় কোনো দেবী সত্তাকে। হতে পারে না? দ্বিতীয় যে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো সেটা শপিং মলে অমিতায়ুধেরই শোনা ওই চাকলোচাবা আর ভিক্ষু শ্রীভদ্রের কথোপকথনের ভিতর একটা গাথার উল্লেখে। বৃদ্ধ ভিক্ষু শ্রীভদ্র চাকলোচাবাকে বলেছিলেন অতীশের নামের সঙ্গে বিজড়িত একটি গাথা নালন্দায় প্রচলিত ছিল, যদিও তার অর্থ কি কেউ জানে না। যখন বৃক্ষরাজির ভিতর দিয়ে বহে যাবে সমুষ্ণ বাতাস, নদীর উপর ছায়া ফেলবে গোধূলিকালীন মেঘ, পুষ্পরেণু ভেসে আসবে বাতাসে, আর পালতোলা নৌকা ভেসে যাবে বিক্ষিপ্ত স্রোতধারায়। সহসা অবলুপ্ত দৃষ্টি ফিরে পেয়ে তুমি দেখবে আমার কেশপাশে বিজড়িত রয়েছে অস্থি নির্মিত মালা। তখন, কেবল তখনই আমি তোমার কাছে আসব। অদ্ভুত ব্যাপার। এই একই ভাবের কথা দিয়ে রচিত একটা গান অমিতায়ুধ অনঙ্গ দাসের মেয়ে জাহ্নবীর গলায় শুনেছে। সেই জাহ্নবী মেয়েটিও বড় অদ্ভুত। কথা বলতে বলতে সে হারিয়ে যায় কোথায়, কি সব বলে। সে নাকি এ গান অনেকবার গেয়েছে, আরও অনেকবার গাইবে। বলে কত শিশুকে ঘুম পাড়াতে পাড়াতে, কত পিতার গলা ধরে আবদার করতে করতে, কত বিরহ রাত্রিতে প্রিয় ঘরে এলো না ভেবে চোখের জলে ভেসে নাকি এ গান গেয়েছে সে। কি অর্থ তার এসব কথার? এসব কথা এখন আর কেউ মানবে না, তবু শাওনের মনে উঁকিঝুঁকি দেয়। জাহ্নবী মেয়েটি কি তাহলে জাতিস্বর? পূর্ব কোনো জন্মের স্মৃতি তার মনের মধ্যে ছায়া ফেলে যাচ্ছে। অনেকবার এসেছে সে এই ধূলি ধূসরিত ধরিত্রীতে, ভালোবেসেছে, আবদার করেছে, স্নেহমায়া বিলিয়েছে, কেঁদেছে, গান গেয়েছে। বিগত জন্মের সেসব কথাই বলছে সে। বহু শত জন্ম আগে অতীশের সে কেউ ছিল নাকি? না হলে অতীশের নামে প্রচলিত ওই গাথাটি যা অমিত শুনেছিল তার এক বিচিত্র আচ্ছন্ন দশায়, সেই গাথার সঙ্গে জাহ্নবীর গানের কেন এমন সাদৃশ্য? এ কাহিনী লিখতে হবে শাওনকে।
কোনো সস্তা ব্যাখ্যা দেবার জন্য নয়, অর্থ খোঁজার জন্য। পুঁথিতে পাওয়া মার্জিন মন্তব্যের অর্থ, এই অত্যদ্ভুত গাথাটির অর্থ অতীশের জীবনের অর্থ, আমাদেরও জীবনের অর্থ। কোনো আরোপিত তত্ত্বের আড়ষ্টতার মধ্য দিয়ে নয়। জীবন যেভাবে খুলে দেখায় তার সর্বাঙ্গ, আত্মদানের ভিতর, প্রেমের ভিতর, নরনারীর সম্পর্কের ভিতর, সমষ্টি অচেতনে নিমজ্জিত চিরন্তন নারী রূপের ভিতর, সে এসবের অর্থ খুঁজবে। যদি না পায়, তবু এই অন্বেষণের চিহ্ন আঁকা থাকবে তার লেখায়। যুগান্ত পূর্বের কোনো প্রত্নতাত্ত্বিকের খনন কার্যের চিহ্ন যেমন লেগে থাকে পৃথিবীর বুকে, সেই রকম। আর এই অন্বেষণের প্রক্রিয়ার মধ্য দিয়েই সে সার্থকভাবে বলতে পারবে অতীশ দীপঙ্করের মহৎ জীবন কথা। কিভাবে শুরু করতে পারে? অনঙ্গ দাসকে দিয়ে শুরু করবে শাওন? চাষ করতে করতে মূর্তিটা পেয়েছে এই বলে শুরু করবে? না না, অন্য কোনোভাবে। দিনের পর দিন উপন্যাসের প্রথম পংক্তিটি সে খুঁজে বেড়ায়। এই শহরের পথে হাঁটতে হাঁটতে, ছাত্র পড়াতে পড়াতে, কথা বলতে বলতে সে খুঁজে বেড়ায়, পায় না। সমস্ত বিস্বাদ লাগে, তিক্ত, বিরক্ত। ভাবে আর লিখবে না, এই ঘোর সে কাটিয়ে ফেলবে, পারে না। তারপর একদিন প্রচণ্ড মাথা যন্ত্রণার ভিতর টিউশন সেরে মধ্যরাত্রে ঘরে ফিরে কি একটা দূরপনেও আবেশে দুলতে দুলতে লিখে ফেলে কয়েকটা লাইন। ফাল্গুনের শেষ, চৈত্র কদিন বাদেই ঢুকবে। দুপুরবেলায় ভাত খেয়ে দাওয়ায় বসে তামাক টানছে অনঙ্গ। কোন বিহানে সে মাঠে গেছিল তেমন করে আলো তখনও ফোটেনি। গামছায় দুটি ভেজা ভাত রোজকার মতো বেঁধে দিয়েছিল মেয়েটা। হাতের কাজ 8টা নাগাদ বিশ্রাম দিয়ে জলপান করেছিল তারা, সে বদরু আর আইনদ্দি। দুপুরবেলায় মাথার উপর রোদটা চড়চড়া উঠলে আর কাজকাম করা যায় না। জমিন ছেড়ে ঘরে ফিরে পুকুরের ঠান্ডা জলে স্নান করে ভাত খেয়েছে, এখন তামাক টানছে। একটু রোদ কমলে আবার মাঠের দিকে যেতে হবে, মেলা কাজ এখন মাঠে। বসন্তের বাতাস নিঝুম রোদে টলতে টলতে আসে, সে বাতাসে মিশে থাকে নদী জলের শব্দ। ধলেশ্বরী, মেঘনা আর পদ্মা স্রোতের উছাল পাছাল এ বাতাসের সঙ্গে মিশে থাকে। মাঝে মাঝে বাতাস দম ধরে, তারপর শ্বাস ছাড়ার মতো একটা দমকা ওঠে। সেই সব আলুথালু বাতাসের ভিতর নিঃশব্দ হয়ে বসে আছে অনঙ্গ। লিখতে লিখতে শাওনের মনে হয় একটা বাক্য পরেরটাকে লিখতে বাধ্য করছে, পরেরটা আবার তার পরেরটাকে। প্যারা শেষ করে মুগ্ধ চোখে পড়ছে সে। পর মুহূর্তেই বিরক্তিতে ভরে যাচ্ছে মন। শব্দ কাটছে, পাল্টাচ্ছে, বাক্য উড়িয়ে দিচ্ছে, জ্যোতিচিহ্ন এখান থেকে সরিয়ে ওখানে আনছে, বাক্যাংশের অবস্থান পাল্টাচ্ছে, মাথা নেড়ে সম্মতি দিচ্ছে নিজের লেখাকে। তারপর এক প্যারা থেকে পরের প্যারায় নেমে আসছে। ঘটনাগুলো তৈরি হচ্ছে, শর্তগুলো, অবস্থানগুলো, পরিস্থিতিগুলো হামাগুড়ি দিয়ে মাথার ভেতর ছায়াপিণ্ডের মতো খোঁট পাকাচ্ছে। কারা যেন কথা বলছে। জাহ্নবী তার বাবাকে ডাকছে মাঠে যাবার জন্য। অনঙ্গ দাস উত্তর দিচ্ছে। শাওন একটা মানুষ, তার মাথার ভেতর এতগুলো লোক কথা বলছে, হাসছে, তর্ক করছে, কাঁদছে, অবাক হচ্ছে। অধ্যায়টা শেষ হবার পর ভয়ার্ত মনে শাওন শুয়ে পড়ল বিছানায়। মনে হলো আর কিছুক্ষণ লেখার সামনে বসে থাকলে সে ভেঙে চৌচির হয়ে যাবে, তার মাথা ফাটিয়ে বেরিয়ে আসবে গণনাতীত চরিত্র, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের। না, সে লিখবে না, ঘুমোবে একটু, কাল সকালে আবার টিউশন। কিন্তু চোখ বোঝা মাত্রই পরের অধ্যায়ের ঘটনাগুলো সামনে এসে দাঁড়াচ্ছে, শব্দগুলো, বাক্যগুলো। ওহ, সে এ কি জ্বালায় পড়ল। উঠে বসে সিগারেট ধরায়। জানলার বাইরে কলকাতার মধ্যরাত্রি। ল্যাম্পপোস্টের দীর্ঘ ছায়া জানলার শার্সির ওপর পড়ে তাকে ঘুমোতে বলে। সে ঘুমোতে পারে না। পরের দিন গড্ডলিকা টিউশন। সমস্ত দিন পরের অধ্যায় মনের মধ্যে কথা বলে যায়।
রাত্রে ফিরে এসে নাকে মুখে কিছু গুঁজেই আবার ভয়ঙ্কর বিষাক্ত নেশায় টলতে টলতে লেখার সামনে এসে বসে। রাত্রি আর সেই অবাধ্য রচনা শাওনকে দুপাশ থেকে পিষতে পিষতে গুঁড়ো করতে করতে চলে যায় রাতের পর রাত। শাওন দেখে সে অতীশের জীবনের মধ্যে ঢুকছে যেন একটা সুড়ঙ্গ পথে। তার নিস্তার নেই। একটা বিশাল পাইথন তাকে হাঁ করে গিলে ফেলছে যেন। সে একটা মেয়ে অতীশকে ভালোবাসত। অতীশের দিক থেকে মেয়েটির প্রতি স্নেহ ছিল, প্রেম ছিল না। তবু সে মেয়েটা অতীশকে ভালোবাসত। এ আবার কোথা থেকে এলো? শাওন সচেতনভাবে তৈরি করেনি। পৃথিবীর অনাদৃতা মেয়ে সব এখানে আসে, পা ছড়িয়ে বসে পুতুল খেলে, কাকে না কাকে যেন অবুঝ ভালোবাসে, আঘাত পায়, হারিয়ে যায় জীবনের ভিড়ের ভিতর, মৃত্যুর নীলের ভিতর, আবার ফিরে আসে। কেউ এদের কথা বলে না, অথচ এরা মুখ লুকিয়ে রাখে সমষ্টি মনের অচেতন প্রদেশের চিরন্তন নারীত্বের স্পন্দন ও স্পর্ধা নিয়ে। কে? জাহ্নবীর পূর্বতন কোনো রূপ, অথবা যে কোনো মেয়ের? জাহ্নবী তো যে কোনো মেয়ে, প্রতিটি মেয়ে। কি নাম হতে পারে জাহ্নবীর সেই পূর্বতন রূপে? কুন্তলা? কেন? সে বুঝি অনন্তকাল তার অভিমানের কাজল কালো অন্ধকারের ভিতর চুল খুলে বসে আছে। এগোতে এগোতে তবু বন্ধ হয়ে যায় পথ একদিন আচম্বিতে। শাওন দেখে আর আসছে না। 7 দিন 15 দিন, আর একটি লাইনও নয়। যে নিষ্কৃতি সে চেয়েছিল তা কি এসে গেল তবে? আর লিখতে পারবে না? অসমাপ্ত প্রয়াস। বুকের ভেতর ভয়ের শূন্যতায় হাঁপ ধরে। অর্থহীন মনে হয় জীবন। ছেলে পড়ানো, বাজার করা, রান্না করা, বিস্বাদ, সব বিস্বাদ, তিক্ত। পরের পর অধ্যায়গুলো সে উত্তরবঙ্গের সেই পত্রিকায় পাঠিয়েছে। প্রতি মাসে বেরোতে শুরু করেছে এক একটা কিস্তি। এখানে কাউকে সে চেনে না। কেউ কি পড়ছে আদৌ? ভালো লাগছে কারো? অশান্তিতে মাথা ব্যথা করে। সে জানে ওসব রিয়াকশন পাওয়ার আশা বাঁ হাতের চেটোর উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে আবার লিখতে পারলে এই মাথা ব্যথা সেরে যেত। লেখার সামনে এসে বসে। না, একটা লাইনও এলো না। একটা পাখির মতন খাঁচার বাইরেই সে বসে আছে, অথচ তার ডানা দুটোকে যেন ছেঁটে দিয়েছে হঠাৎ। অসুন্দর, আকাশহীন। হাঁটুটা প্রচণ্ড ব্যথা শুরু করেছে তার। সহ্য করতে না পেরে এক ডাক্তারের কাছে গেল একদিন। কি জানি কেন ভদ্রলোক প্রেশার দেখতে চাইলেন। ওপরেরটা 140, নিচেরটা 100। চিন্তিত মুখে ওষুধ লিখে দিলেন। বললেন, ঘুম কম হচ্ছে আপনাকে ঘুমোতে হবে। কী সব ভাবেন আপনি সারাদিন? সে ভাবে না, তাকে ভাবায়। লিখতে পারলেও বিপদ, না পারলে আরও বেশি। এর একটা নিষ্পত্তি দরকার। চাকলোচা বা বজ্রটাকিনী স্বয়ং বিদার প্রেমে পড়েছে। তারপর আর এগোচ্ছে না। সর্বনাশ। সমস্ত রাত্রি একটুও ঘুমোতে না পেরে ভোরবেলা বিছানার ওপর বসে আছে শাওন। ভোরের বাতাসে হেঁটে আসবে। শাওনের একটা জায়গা আছে, আদি গঙ্গার পরিত্যক্ত একটা ঘাট। বেড়াতে বেরিয়ে একটা অটো ধরে চলে এলো এখানে। প্রায়ই আসে। ভাঙা সিঁড়ির ধাপ, কতদিনের পুরনো কে জানে। এক পাশে একটি শিব মন্দির, তার পাশে একটা ছাইয়ের গাদা। সেই আবর্জনার ভেতর বসে আছে ফেলে যাওয়া, রং জ্বলে যাওয়া শিবের মূর্তি। বিসর্জন হয়নি। এখানে নানা রকম লোক আসে। মন্দিরের বাঁ দিকে ঠাকুরঘরে একটা লোক। রাত্রে মাতালেরা মাল খায় আর হল্লা করে, গান গায়। এখন সকাল, কাল রাতের ভাঙা বোতল, বিড়ির টুকরোয় ধাপগুলো ভরা। জলে নেমে ঘোলা জলে ডুব দিচ্ছে একটা মোটা লোক। শাওন এসে বসলো একটু এখানে। মাথার ওপর সুপ্রাচীন এক বটগাছ মানুষের অত্যাচার এড়িয়ে ছায়া ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ঘাটের ওপর গড়াচ্ছে তার ধুলামলিন বিবর্ণ পাতাগুলো। শাওনের মনে হলো কি যেন নেই, কি যেন চাই। হাড়ের মালা চাই। কার? স্বয়ংবিদার। কেন? কি করবে স্বয়ংবিদা অস্থিমালা দিয়ে? সে কথা পরে, কিন্তু কে আনবে? চাকলো চাবা?
কিন্তু সেই মালা তো অতীতে পড়ে আছে। এই আদি গঙ্গার জলের তলায় যেমন পড়ে আছে কত উর্মি, বুদবুদ, শৈবালদাম, কত বাণিজ্য, রাজ্য, কাব্য, বৈরাগ্য, উপাসনার প্রবহমান অতীত, কত অবসিত মানুষের পুথাস্তি, কত মুগ্ধ জীবনের সারাৎসার। শাওন ফিরে এলো। আজ আর কাউকে পড়াতে যাবে না, লেখার কাছে এসে বসলো। সারা রাত ঘুম হয়নি, চোখ চলছে, তবু অনেকটা জল খেয়ে লিখতে বসলো। হ্যাঁ, আসছে, আবার লেখা হচ্ছে। এবার আর কোনো খুঁতখুঁতুনি নয়। যা আসে আসুক, পরে দেখা যাবে। সে লিখে চলেছে। অনর্গল শব্দগুলি কলসোনা নদীর ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। আদিগঙ্গার আজকের বদ্ধ স্রোত নয়। নদী যখন নবীনা ছিল, যৌবনবর্তী হয়ে বহে যেত গর্জমান, তেমনই এরা আসছে, নিজের থেকে আসছে। শাওনকে একপাশে হেলা ভরে সরিয়ে রেখে। এই সব অকৃতজ্ঞ শব্দমালা সৃজনের আগে থেকেই স্রষ্টাকে অস্বীকার করে, উপেক্ষা করে, তুচ্ছ করে দিয়ে অবধারিতভাবে স্বয়ং লিখিত হচ্ছে। অথবা শাওন এদের স্রষ্টাই নয়, সে অন্য কেউ। শাওনের কোনো হাত নেই আর এসব লেখায়। অধ্যায়ের অন্তিম বাক্যটি লেখা হয়ে যাওয়া মাত্রই টেবিলের ওপর আচম্বিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল শাওন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন।